বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশা। শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব। এইচএসসির ফল প্রকাশের জন্য আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন, পাশ হলে ফল প্রকাশ। সাইদ খোকনের বক্তব্যকে মানহানিকর বললেন ডিএসসিসির মেয়র তাপস। আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে টিনশেড কলোনিতে আগুন, স্বামী স্ত্রী সহ নিহত 4, পুড়ল 40 ঘর। উদ্বোধনের 3 মাস না যেতেই আলগা হয়ে গেছে পর্যটন ভবনের পলেস্তরা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। এবং জাতীয় দলে মানিয়ে নিতে যথেষ্ট সময় দেওয়া হবে নতুনদের, থাকতে হবে তারকা হওয়ার চেষ্টা। প্রধান খবরগুলো জানছিলেন, এবার যাব পুরো খবরে। এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপুমণি জানান, 18 জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে। এরপর সংসদীয় কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনটি পাশ হলে গেজেট প্রকাশ করা হবে। গেজেটের পরই ফল প্রকাশ হবে। এই সংশোধনী হলে যে কোনো দুর্যোগ বা মহামারীতে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করতে পারবে। বিদ্যমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই, তাই ফল প্রকাশের জন্য এই সংশোধনী আনতে হচ্ছে। এর আগে 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু করোনার কারণে সেই পরীক্ষা বাতিল করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড় নম্বর নিয়ে এবারের এইচএসসি পরীক্ষার ফল দেয়া হচ্ছে। যেহেতু সংসদ ডাকা হয়েছে 18 তারিখে, কাজে আমরা একবারই 18 তারিখে আইন হিসেবে এটা পার্লামেন্টে 18 বা 19 তারিখের মধ্যে প্লেস করবো, সেই হিসেবে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। সহকর্মী নুরি আলম এই মুহূর্তে আমার সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো। নুরি আলম, পুরো বিষয় নিয়ে আপনি খোঁজখবর রাখছিলেন। 18 জানুয়ারির অধিবেশনের পর এটি পাশ হয়ে গেলে তারপরে কেমন সময় লাগতে পারে সব মিলিয়ে একটু জানতে চাইবো যে আপনি বোর্ডে কথা বলেছেন, ফলের প্রস্তুতি কোন পর্যায়ে, কতটা কি এখন পর্যন্ত কার্যক্রম শেষ করা হয়েছে? বোর্ড আমাকে যেটি জানিয়েছে, তাদের ফল পুরোপুরি প্রস্তুত করা আছে। এই আইনটি পাশ হয়ে গেলেই তারা ফল প্রকাশ করতে পারবে, তাদের ফল প্রস্তুত রয়েছে। এর আগে 1 এপ্রিলে এই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি করোনার কারণে বাতিল করা হয়। তারপরই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়, বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটি মূলত ঠিক করে যে কোন পদ্ধতিতে এই ফলটি প্রকাশ করা হবে অথবা এই ফলটি তৈরি করা হবে, তার উপর ভিত্তি করে তারা একটি নীতিমালা তৈরি করে। সেই নীতিমালার আলোকে এই ডিসেম্বর মাসেই এই ফলটি প্রস্তুত করা হয়েছে বলে বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। প্রথমে কথা ছিল যে ডিসেম্বরের মধ্যেই এই ফলটি প্রকাশ করা হবে, তারপর দেখা গেল যে এই ফল প্রকাশ নিয়ে কিছুটা আইনি জটিলতা রয়েছে, কারণ এর আগে স্বাধীন বাংলাদেশে কখনোই এই বোর্ড পরীক্ষা ছাড়া ফল প্রকাশ করা হয়নি। এর আগে 1972 সালে যেটিকে বলা হয়, সেই 1972 সালেও কিন্তু পরীক্ষা হয়েছিল, তারপরে তাদের ফল প্রকাশ করা হয়েছিল। তাই বলা চলে যে এবারই প্রথম এই ধরনের একটি বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ, এবং সেই সঙ্গে এই এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। এই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য তাই আলাদা করে এই বোর্ডের আইনে সংশোধনী আনা লাগবে বলেই এই আইনটি আজকে মন্ত্রী পরিষদে এই সংশোধনী আনার বিষয়ে মতামত চাওয়া হয় এবং সেখান থেকে সেটি চূড়ান্ত করা হয়। এখন এই আইনটি সংসদে উঠবে, সংসদে ওঠার পরে সেখানকার সংসদীয় কমিটি বিচার বিশ্লেষণ করে এটি পাশ করবে। তারপরে বলা চলে যে 2-1 দিনের মধ্যে এই ফলটি প্রকাশ করা সম্ভব বলে বোর্ড আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই সাথে এই ফল নিয়ে কিছুটা জটিলতা কিন্তু ছিল, কারণ এই ফল শুধু দেওয়া হবে না, ফলের সাথে সাথে তাদেরকে মার্কশিটও দেওয়া হবে। তো এখানে সবচেয়ে বড় জটিলতা যেটি তৈরি হয়েছে, যারা এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিল তাদের অনেকেই এইচএসসিতে
বাণিজ্য বিভাগে এবং মানবিক বিভাগে চলে এসেছে। তো তাদের মার্কশিটটি অথবা তাদের ফলাফলটি কিভাবে তৈরি করা হবে, কারণ যেহেতু বলা হয়েছে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এই ফলটি তৈরি করা হবে, তাই যাদের এসএসসিতে বিজ্ঞান বিভাগ ছিল, এইচএসসিতে বাণিজ্য বিভাগ, তাদের কিন্তু বিষয়ের সাথে এই এইচএসসির বিষয়ের মিল নেই। ফলে এই পুরো বিষয়টি একটি সমন্বয় করতে হয়েছে এবং সেখানে সমন্বয় আমি যতটুকু জানি, বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে দেখা যাচ্ছে যে এই এইচএসসির যে বিষয়টির সাথে এসএসসির কোনো একটি বিষয়ের আংশিক যদি মিল থাকে সেই বিষয়টির সাথেই মিলিয়ে তারপরে এই এইচএসসির বিষয়ে নাম্বার দেওয়া হবে বলে নুরুল আলম, বোর্ডের যেহেতু পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতেই মূল্যায়ন করে এবার ফল দেওয়া হবে, তার মানে এবার আর অকৃতকার্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই তো? হ্যাঁ, এবার শতভাগ পাস হবে, যেহেতু জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ফলটি প্রকাশ করা হবে। সেক্ষেত্রে বলা যায় যে যারা রেজিস্ট্রেশন করেছে এইচএসসি পরীক্ষায়, রেজিস্ট্রেশন যারা যাদের করা ছিল তারাই পাস করবে। অনেকে দেখা যায় যে নির্বাচনী পরীক্ষার সময় অকৃতকার্য হয় এবং তারা কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি, ফলে তাদের ফল প্রকাশ হবে না। কিন্তু যাদের রেজিস্ট্রেশন রয়েছে, যারা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছে, তাদের সবাই পাস করবে, কারো ফেল করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আরও কিছু জটিলতা রয়েছে, কারণ যারা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পড়েছে, অর্থাৎ কারিগরি বোর্ডের মাধ্যমে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এদের অনেকে আবার এই এইচএসসি পর্যায়ে সাধারণ কলেজে ভর্তি হয়েছে, তো তাদের ফলাফল তৈরিতেও এক ধরনের জটিলতা রয়েছে। অনেকে গতবার ফেল করেছিল কয়েকটি বিষয়ে, তারা এবার আবার এই এইচএসসি পরীক্ষায় সেই বিষয়গুলোর উপর পরীক্ষা দিয়ে তাদের ফলটি নিতে চাচ্ছিল, সেখানেও কিছুটা জটিলতা রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে বোর্ডের পক্ষ থেকে এখনও আমাদেরকে জানানো হয়নি যে কিভাবে এই বিষয়গুলো সমন্বয় করা হয়েছে, তবে তারা এতটুকু জানিয়েছে যে কোনো একটি বিষয়ের সাথে যদি এসএসসি অথবা জেএসসির কোনো একটি বিষয়ে মিল থাকে, সেই বিষয়টির থেকে বেশি নাম্বার নিয়ে এই এইচএসসিতে দেওয়া হবে এবং সেই ফলটি প্রকাশ করা হবে। যদিও বা আমি অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তাদের এই ফলাফল নিয়ে ভিন্ন মত রয়েছে। অনেকে বলছেন যে এই পরীক্ষা না নিয়ে ফল দেওয়াটা ভালো হয়েছে, অনেকে বলছেন যে পরীক্ষাটি নেওয়া উচিত ছিল, বিশেষ করে যাদের এসএসসিতে ফলাফল খারাপ হয়েছিল, যারা চিন্তা করেছিল যে নুরুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। এইচএসসির ফল প্রকাশ নিয়ে যে আইনের সংশোধনী আনা হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানছিলাম। সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির অনলাইন লটারি কার্যক্রম আজ বিকাল 3:30টায় শুরু হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে এই ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবার সারা দেশে সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য 5,73,311 জন শিক্ষার্থী আবেদন করেছে। এদিকে গত 29 ডিসেম্বর একজন অভিভাবকের আনা রিট পিটিশনের শুনানি শেষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া 11 বছর বয়সের শর্ত স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট। ষষ্ঠ শ্রেণীতে চলতি বছরের ভর্তি কার্যক্রমের সময়সীমা 7 দিন বাড়াতে আদেশও দিয়েছে উচ্চ আদালত। এর আগে ভর্তি কার্যক্রম 30 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, তাতে 11 বছরের কম বয়সী কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারছিল না। রায় ঘোষণার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদনের সময়সীমা পুনরায় 7 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত বাড়িয়ে দেয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলেনুর তাপস। রাজধানীর গোপীবাগে খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান। মেয়র তাপস জানান, শনিবার মানববন্ধন থেকে সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর। সাবেক মেয়রের এমন বিষোদগার ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করেন তিনি। তাপস জানান, সাঈদ খোকন নিজেকে চুনোপুটি দুর্নীতিবাজ হিসেবে মেনে নিয়েছেন। মানহানিকর বক্তব্য দেওয়ায় খোকনের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন দক্ষিণ সিটির মেয়র। দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তাপস বলেন, বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই সাঈদ খোকনের দুর্নীতির বিষয়ে অভিযোগ করেছেন। এখন তিনি পুরো দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছেন, সেটা আমি মনে করি খুবই অনভিপ্রেত এবং সেটা শুধুমাত্র তার আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বিষয়গুলো তুলে ধরছেন। গাজীপুরে কালিয়াকৈরের কালামপুর এলাকায় একটি কলোনিতে আগুনে পুড়ে মারা গেছেন স্বামী স্ত্রী সহ 4 জন। রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।
সোমবার ভোরে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আগুন লাগে কালামপুরের শ্রমিক কলোনিতে। মুহূর্তেই শুরু হয়ে যায় ছোটাছুটি। খবর যায় ফায়ার সার্ভিসে। সকাল 5:45টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মারা যান মিলন মুন্নি দম্পতি সহ 4 পোশাক শ্রমিক। স্বজন হারিয়ে দিশেহারা মানুষের যেন হাহাকার থামছেই না। মৃত স্বজনের জন্য শোক ছাপিয়ে অসহায়ত্ব ফুটে ওঠে এসব নিম্নবিত্ত মানুষের আহাজারিতে। আমার স্বামী মারা গেছে ভাই, আমার স্বামী মারা গেছে, 2টা বাচ্চা, তুই এই বাচ্চা আমার এমনি পঙ্গু বাচ্চা, এই বাচ্চার পাতে টিয়া ভাঙতে ভাঙতে শেষ করলাম। বলে আমার কাছে ফোন গেছে, এখানে আগুন লাগছে। আমার ভাই, আমার দুই ভাসতে ভাই বাইক করে দিচ্ছে, কিন্তু আমার ভাই হতে পারেনি। নাসিমা নামে এক পোশাক শ্রমিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে উল্লেখ করে ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা এই পর্যন্ত 4 জনের ডেড বডি আমরা রেস্কিউ করছি। আর এলপিজি গ্যাস সিলিন্ডারও যদি আপনার স্ট্যান্ডার্ড না হয়, ভালো মানের যদি না হয়, তাইলে ওই এলপিজি গ্যাস থেকেও আগুন বিস্ফোরণ করতে পারে এবং আগুনের সংযোগ সৃষ্টি হতে পারে। আগুনে কলোনির 40টি টিনশেড ঘর পুড়ে নিঃস্ব হয়েছে প্রায় 45 শ্রমিক পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরবের থেমে থাকা বাসে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছে ভেতরে থাকা ঘুমন্ত চালক। ভোরে দুর্জয় মোড়ের বঙ্গবন্ধু সরণি এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোর 4টায় থেমে থাকা বিসমিল্লা পরিবহনের বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভেতর থেকে উদ্ধার করা হয় বাস চালকের মরদেহ। ফায়ার সার্ভিসের ধারণা, রাতে বাসে কয়েল জ্বালিয়ে ঘুমোচ্ছিলেন চালক, সেখান থেকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। সে বাসের ভিতর মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিল। ধারণা করা হচ্ছে সেই কয়েলের আগুন থেকে গেছে বাসের ভিতর অগ্নিকাণ্ডে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 4 জনের পরিবারকে 15 দিনের মধ্যে 30 লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি পরিবারগুলোকে ক্ষতিপূরণ বাবদ কেন 15 কোটি টাকা করে দেয়া এবং হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে আদালত। আবেদনকারীদের আইনজীবী জানান, এর আগে হাইকোর্টের একটি একক বেঞ্চ কোভিড-19 ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আগুন লেগে মারা যাওয়া 5 রোগীর পরিবারকে 15 দিনের মধ্যে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইউনাইটেড হাসপাতালকে নির্দেশ দিয়েছিল। 2020 সালের 27 মে রাতে ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় চিকিৎসাধীন 5 রোগীর মৃত্যু হয়। এরা সবাই হাসপাতালটির মূল ভবনের বাইরে একটি অস্থায়ী তাঁবুতে তৈরি করা করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পৌরসভা নির্বাচনে মেয়র পদে আগেই প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তারপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকে। এতে একই দলের একাধিক প্রার্থী থাকায় বিপাকে পড়েছেন কর্মী সমর্থকরা। তবে প্রার্থী নিয়ে বিএনপিতে বিরোধ না থাকলেও মাঠে নেতাকর্মীদের নেই তেমন উপস্থিতি। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা, চলছে মাইকিং, প্রার্থীরা ব্যস্ত জনসংযোগ নিয়ে। সব মিলিয়ে দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের প্রচারণায় উত্তাপ ছড়াচ্ছেন প্রার্থীরা। টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন এবারও নৌকার প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকুল। আজকে শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের কৃষিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সারা ধনবাড়ী এক এবং অভিন্ন, এবং সমস্ত মানুষ আজকে নৌকার পিছনে ঐক্যবদ্ধ। বাধা বিপত্তি বা কিছু সরকারি কিছু এটা আসবেই, তারপরে জনগণের মত যেখানে বেশি, জনগণ যেদিকে যাবে ইনশাআল্লাহ সেদিকে সকল কিছুর পরে জনগণের মতটা, জনগণের চাওয়াটা প্রতিষ্ঠিত হবে। এখানে কিশোরগঞ্জ পৌরসভায় দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান মেয়র পারভেজ মিয়া। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনি ঢালি। হবিগঞ্জের মাধবপুরে মেয়র পদে বিএনপির একক প্রার্থী থাকলেও আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন 2 জন। শেষ পর্যন্ত নৌকার পক্ষেই তারা কাজ করবেন বলে আশা দলীয় প্রার্থীর। 2 জন বিদ্রোহী প্রার্থী আছেন, তাদের ব্যাপারে আমি বলবো এখনো সময় আছেন। আপনারা বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার আদর্শকে মাইনা নৌকার আশা উঠুন, নৌকার বিজয়কে নিশ্চিত করুন। মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের প্রার্থী শিপার উদ্দিন আহমেদ।
বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শফি আলম ইউনুস জয়ের চ্যালেঞ্জে মাঠে রয়েছেন। খাগড়াছড়ি পৌরসভাতে বর্তমান মেয়র দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। নাটোরের গুরুদাসপুরেও রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী 16 জানুয়ারি নির্বাচনকে ঘিরে জমজমাট সাভার পৌরসভা। রাস্তায় রাস্তায় পোস্টার, ব্যানার লাগানো হয়েছে। মাইকে চলছে প্রার্থীদের প্রচারণা। ভোট চাইতে মেয়র, কাউন্সিলর প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররাও যাচাই করছেন নানা প্রতিশ্রুতি আর সম্ভাবনা। সাভার পৌরসভা নির্বাচনে এবারও আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র হাজী আব্দুল গনি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। মেয়র পদে আওয়ামী লীগ ছাড়া মাঠে আছেন বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থী। এর মধ্যে বিএনপি মেয়র প্রার্থী রেফাতুল্লাহ নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া সহ নানা অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে। আমি আশা করব এই এলাকার মানুষ, আমার পৌরসভার ভাই ও বোনেরা আগামী নির্বাচনে আমার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে আমার যে অসমাপ্ত কাজগুলি আছে এই কাজগুলি সমাপ্ত করার সুযোগ দেবেন বলে আমি আশা করি। আমাদের লিফলেট ছিঁড়ে ফেলছে, আমাদের পোস্টার ছিঁড়ে ফেলতেছে, মাইক ভেঙে দিতেছে, ভয়ভীতি দেখাচ্ছে। এখন আবার শুনতেছি যে তারা আশিলা থেকে লোকজন এনে ওই এজেন্ট ঢুকায়ে সেখানে তারা ওই টিপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি আর অভিযোগের মধ্যে এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার কথা জানালেন ভোটাররা। এলাকার ভালো কাজ করবে এবং যোগ্য মনে হবে, শুধু আমরা তারই চাই যে কিনা আমাদের এলাকার উন্নয়ন এবং সার্বিক উন্নয়নে কাজ করবে। ওই রকম যোগ্য যেই লোক আমরা তাকেই ভোট দিব। এ দফায় যে 30টি পৌরসভায় ইভিএমে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে রয়েছে সাভারও। ভোটারদের সুবিধার্থে আগামী 14 জানুয়ারি অনুষ্ঠিত হবে মক ভোটিং। 14 জানুয়ারি আমাদের মক ভোটিং অনুষ্ঠিত হবে। আমরা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিয়ে বসবো এবং তাদের আমরা ব্রিফ করব বিভিন্ন বিষয়ে, আচরণবিধি বিশেষ করে, এবং নির্বাচনের দিন বিশেষ কিছু নিয়ম কানুন এগুলো তাদের জানিয়ে দিব যাতে তারা আইনের কোনো ব্যত্যয় না ঘটায়। সাভার পৌরসভায় মোট ভোটার সংখ্যা 1,88,088 জন। এবারে নির্বাচনে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 40 জন এবং নারী কাউন্সিলর পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উদ্বোধন হয়েছে গত অক্টোবরে। এখনই রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের পলেস্তারা আলগা হয়ে গেছে। প্রকৌশলীরা বলছেন পরিমাণ মতো বালু ও সিমেন্ট না মেশানোই এই অবস্থা। তবে অভিযোগ মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই। কর্তৃপক্ষ বলছে অনিয়মের প্রমাণ মিললে শুধু ঠিকাদার নয়, তদারক কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের নতুন পর্যটন ভবন 13তলা ভবনটির উদ্বোধন হয়ে গেল বছরের 1 অক্টোবর। 3 মাস পর ভবনের নানান তলায় হাত দিয়েই তোলা যাচ্ছে দেয়ালের আস্তর। অবশ্যই যদি আঙুল দিয়ে ধাক্কা দিলে অথবা অল্প আঘাতে প্লাস্টার পড়ে যায়, বুঝতে হবে তার সিমেন্ট বালুর রেশিও এবং কনস্ট্রাকশনের যে কিউরেশন বা কিউরিং করা হয় সেই পুরো প্রক্রিয়ায় গাফিলতি রয়েছে। এই গাফিলতির মানে হলো এটি খুব অদূর ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। সেই কারণেই যথোপযুক্ত পরিবীক্ষণের মাধ্যমে একে অবশ্যই দুর্ঘটনামুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে এবং যারা সংশ্লিষ্ট তাদেরকে দায়বদ্ধ আচরণের মধ্যে আনাটাও কর্তৃপক্ষের দায়িত্ব। প্রথমে অভিযোগ মানতে চাননি পর্যটন কর্পোরেশনের জিএম মাহমুদ কবির। হাত দিয়ে আস্তর তুলে দেখালে রেগে যান তিনি। পরে বলেন এখনো ভবন বুঝে নেননি তারা। প্রায় 79 কোটি টাকা খরচে ভবনটি নির্মাণ করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এনডিই। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন ভবনটি হস্তান্তর করা হয়েছে পর্যটন কর্পোরেশনকে। পর্যটন কর্তৃপক্ষ বলছে তারা এখন পর্যন্ত ভবন বুঝে নেয় নাই, আর আপনি বলছেন যে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে কি ভবন বুঝে না নেওয়া হয় তাহলে ব্যবহার কিভাবে করছে? তাহলে কাজের মান এই যে এটা খারাপ হলো কেন? এই নিম্নমানের কাজের মান তো খারাপ না, তাহলে পলেস্তারা উঠে যাচ্ছে কেন? এই ধরনের আপনার কাছ থেকে প্রথম শুনলাম আমি। বাট আপনার এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই যে খারাপ। তদন্ত সাপেক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আমাদের কাছে এরকম অভিযোগ এখন আমরা পাইনি। যদি অভিযোগ পাই আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে
আমরা যদি এই ধরনের হয় তাহলে যারা এর দায়িত্বে ছিলেন তারা সহ যে যারা কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ যথাযথ ব্যবস্থা নেব। 2017 সালের জুলাই থেকে ভবনটি নির্মাণ কাজ শুরু হয়ে গত বছরের জুনে তা শেষ হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্রলীগের বর্তমান কমিটির মধ্যে রয়েছে সমন্বয়হীনতা। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে হয়নি দায়িত্ব বন্টন। সেই সাথে আশ্বাসের 2.5 বছর পার হলেও পদ পায়নি 50 জনের ওপরে পদ বঞ্চিত নেতা। যদিও ছাত্রলীগের সভাপতি বলছেন দ্রুতই এই সমস্যার সমাধান হবে। 2019 সালের 13 মে ছাত্রলীগের 301 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দেয় সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেই কমিটিতে দীর্ঘদিন ধরে রাজনীতি করা 50 জনের উপরে নেতা কোনো পদ পায়নি। দাবি আদায়ে আন্দোলনও করেন তারা। পরে সমস্যা সমাধানের আশ্বাসে প্রত্যাহার করা হয় আন্দোলন কর্মসূচি। এরপর 2019 সালের সেপ্টেম্বরে শোভন এবং রাব্বানী পদত্যাগ করেন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পান আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তাদের নেতৃত্বের 1 বছর পার হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। রাকিব হোসেন 11 বছর ধরে ছাত্রলীগের রাজনীতি করছেন। এর আগের 2 কমিটিতেই পদে ছিলেন, কিন্তু 2019 সালের নতুন কমিটিতে তাকে বাদ দেয়া হয়। এখনও নিয়মিত কর্মসূচি পালন করছেন। আমাদের এমন একটা অবস্থা হয়েছে, আমরা বাংলাদেশ ছাত্রলীগের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করি, কিন্তু আমাদের কোনো পদ নেই। তিনি শুরু থেকেই এই পদবঞ্চিতের ব্যাপারটা জানেন, তারপরও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কেন এটা সুরাহা করতেছে না সেটা আমরা জানি না। ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের মধ্যে রয়েছে হতাশা। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে গেলে অন্ততপক্ষে যে ছেলেগুলো বা যে মেয়েগুলো এই পদের জন্য বা এই পদ পাওয়ার আশায় রাজপথে রয়েছে, তারা অন্ততপক্ষে এদের জীবনের যে টার্নিং পয়েন্টটা রয়েছে সেখানে তারা সিদ্ধান্ত নিতে পারে। এদিকে ছাত্রলীগের বর্তমান কমিটির মধ্যে রয়েছে সমন্বয়হীনতা। কমিটির অনেকেই বলছেন কোনো কার্যক্রমে তাদের মতামত নেওয়া হয় না। একদমই করে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের যে এক্সট্রা মানে আমাদেরকে বঞ্চিত করে, কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দ তাদেরকে বঞ্চিত করে তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা এক ধরনের স্বেচ্ছাচারিতা। সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানান ছাত্রলীগের সভাপতি। যে শূন্যস্থান যেগুলো পূরণ করা দরকার, 32 জন বাদ দিয়েছি এবং ইতিমধ্যে কিছু নেতাকর্মী চাকরিতে যোগদান করেছে। সব মিলে আমাদের 48টা পদের মতো খালি হয়েছে। তবে এই জায়গায় আমরা যোগ্য নেতৃত্ব যারা দীর্ঘদিন রাজনীতি করেছে এবং যাদের শ্রম সংগঠনের প্রতি, তাদের মধ্যে থেকে আমরা আমাদের এই শূন্যস্থান পূরণ করব। এদিকে দ্রুত সমস্যার সমাধান না হলে ক্যাম্পাস খোলার পরে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পদবঞ্চিত নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কলাবাগানে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুপুরে র্যাব সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সেবা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশ প্রধান আরও বলেন, কিশোর গ্যাং মোকাবিলায় আইন বাধা হয়ে দাঁড়িয়েছে। কিশোর অপরাধের জন্য নতুন আইনের যে অবকাঠামোর কথা উল্লেখ রয়েছে তা গড়ে না ওঠায় অনেক ক্ষেত্রে অপরাধ দমনে বাধার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান বেনজির আহমেদ। মাদক সেবনের মাধ্যমে একটি অংশ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাবের সেবা সপ্তাহের শেষ দিনে দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। সারা দেশে প্রায় 2000 শিক্ষার্থীর কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। এবার ঢাকা থেকে সরাসরি টরন্টো যাওয়ার সুযোগ মিলছে। মার্চেই চালু হতে পারে বিমান বাংলাদেশের ফ্লাইট। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ড্রিমলাইনার -9 দিয়ে সপ্তাহে 3টি ফ্লাইট চালানো হবে। রুটটি চালু হলে 17 ঘন্টায় যাওয়া যাবে যুক্তরাষ্ট্রে। বহরে নতুন নতুন এয়ারক্রাফট যুক্ত করে অভ্যন্তরীণ ও বৈদেশিক রুটের সংখ্যা বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় এবার বিমান চলাচল শুরু হচ্ছে ঢাকা টরন্টো রুটে। এই রুট চালু করতে গত বছরে আবেদন করে বিমান। এতে সম্মতি দিয়ে বেইজ স্টেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার কথা জানায় কানাডা।
তবে করোনার কারণে নিরাপত্তা ব্যবস্থা সরাসরি পরীক্ষা না করে বিকল্প উপায়ের কথা ভাবছে দেশটি। আমরা একটা মেইল পেলাম যে তারা খুব সম্ভবত ডকুমেন্টগুলো ইন্সপেকশন করে হয়তো তারা সেটা কমপ্লিট করবে, ফিজিক্যাল ভেরিফিকেশনটা তারা হয়তো যাবে না, যেহেতু তারা জানে বাই দিস টাইম যে আমাদের ডিএফটি অডিটগুলো রেগুলারই হচ্ছে এবং এইসব ডকুমেন্ট তারা 2-1 দিনের মধ্যে তারা লিস্ট অফ ডকুমেন্ট চাইবে, সেগুলো দিলে হয়তো বা তারা আর ফিজিক্যাল ভেরিফিকেশন না করে শেষ করতে পারে। বিমান জানায় এই রুটে চলাচল করবে ড্রিমলাইনার -9। এতে মোট যাত্রী আসন 298টি। এই রুট দিয়ে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার অন্য দেশে যাত্রী নিতে এয়ার কানাডার সঙ্গে চুক্তিও করেছে বিমান। আবার যাত্রী চাইলে অন্য এয়ারলাইন্সও ব্যবহার করতে পারবে। এতে অন্য রুটের চেয়ে 5 ঘন্টা কম সময়ে যাওয়া যাবে নিউ ইয়র্ক, কমবে খরচও। তবে এখনও ভাড়া নির্ধারণ করেনি বিমান। আমরা ইনিশিয়ালি সপ্তাহে 3টা শুরু করব, আর আমাদের সাথে অনওয়ার্ড নর্থ আমেরিকান ডেস্টিনেশনগুলো এয়ার কানাডা ক্যারি করবে, সেই অ্যারেঞ্জমেন্ট তাদের সাথে আমাদের আছে। ঢাকা থেকে টরন্টো 13.5 ঘন্টার মতো লাগবে, ফলে এই দিক থেকে ধরেন 13.5 ঘন্টা যদি লাগে, নিউ ইয়র্কে 17 ঘন্টা কাছাকাছি এরকম সময় বুঝতে পারবে। মার্চে দেশের ভেতরেও 2টি রুট চালু করতে যাচ্ছে বিমান। আকাশপথে যোগাযোগ হবে যশোর চট্টগ্রাম ও সিলেট চট্টগ্রামের। এছাড়া দিল্লি চেন্নাই ব্যাংকক রুটে দ্বিগুণ করা হবে ফ্লাইট। এজন্য শিগগিরই বহরে যুক্ত হচ্ছে আরও 2টি -8-400। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে 2020 সালে বড় ধরনের মন্দা দেখেছে দেশের ফুলের বাজার। নতুন বছরে সেই ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশায় ফুল চাষি ও ব্যবসায়ীরা। তবে তারা বলছেন, লোকসান কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি সহযোগিতা। প্রণোদনার পাশাপাশি ফুল চাষিদের জন্য স্থায়ী বাজার তৈরি ও বাজারজাতকরণের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি অধিদপ্তরের হিসেবে সাভারের প্রায় 300 হেক্টর জমিতে গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা ফুল সহ বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির ফুল চাষ হয়। কিন্তু গত বছর করোনার কারণে সব ধরনের সামাজিক উৎসব বন্ধ থাকায় প্রায় কোটি টাকার ক্ষতির দাবি ফুল চাষিদের। নতুন বছরে বিভিন্ন দিবসকে ঘিরে ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশায় ব্যস্ত সাভারের ফুল চাষিরা। অবশ্য এই বছরেও লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কায় তারা। সবথেকে বড় পাইকারি বাজার শাহবাগ যদি বদ্ধ না থাকতো, তাহলে আমার এই 10 মাসে 2 থেকে 3 লাখ টাকা আমার ইনকাম হইতো। সামনে 2টা দিবস আছে, ঠিক আছে, পিছনে 2-1টা দিবস চলে গেছে, তো ওই দিবসও আমরা ভালো দাম পাই নাই। চাষিদের আর্থিক ক্ষতি বিবেচনা করে সহযোগিতা করার চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা। পাশাপাশি দেয়া হচ্ছে ফুল চাষে প্রয়োজনীয় পরামর্শ। করোনাকালীন কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা পরিষদ থেকে কিছু বরাদ্দ নিয়েছি এবং একটা ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যেটা আমরা হয়তো সব চাষিদেরকে দিতে পারবো না। আমরা 50 থেকে 80 জন ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আমরা একটা উপজেলা পরিষদের থেকে অর্থায়নের মাধ্যমে কৃষকদেরকে সহযোগিতা করতে পারবো। গত বছর করোনা ও আমপানের প্রভাবে উৎপাদিত ফুল নষ্ট হওয়ায় 80 থেকে 85 কোটি টাকার আর্থিক ক্ষতির কবলে পড়েন যশোরের ফুল চাষি ও ব্যবসায়ীরা। কিন্তু সে অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। করোনা ভাইরাসের প্রভাব পড়ছে, এখন সামনে যে অনুষ্ঠানে যদি দাম খুব পড়ে যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 25 ফেব্রুয়ারি আছে, 14 ভালোবাসা দিবস আছে। আশা করছি এতে যদি মূলত কিছু দাম পাই, তাহলে আমাদের কিছু নিয়োগ পরিমাণে যদি পড়ায় তাহলে হবে। প্রণোদনার পাশাপাশি ফুল চাষিদের জন্য স্থায়ী বাজার তৈরি ও বাজারজাতকরণে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কৃষকদের কৃষি বিভাগ থেকে পরামর্শ, পাশাপাশি তাদের স্বল্প সুদে যাতে লোন পেতে পারে সে ব্যাপারে সহযোগিতা ছাড়াও প্রতিনিয়ত তাদের পাশে থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেবা দিয়ে যাচ্ছে। যশোরে প্রায় 650 হেক্টর জমিতে গ্লাডিওলাস, জারবেরা, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের চাষ হয়। প্রতি বছর 120 থেকে 150 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভূমিহীনদের নিরাপদ আশ্রয় দিতে যে আবাসন, সেটি নির্মাণ হয়েছে বেড়ি বাঁধের বাইরে। বরগুনার নিদ্রার চরের আশ্রয়ন প্রকল্প প্লাবিত হচ্ছে অল্প জোয়ারেই। এছাড়া ঝড় জলোচ্ছ্বাসের ঝুঁকির মাঝে সংস্কারের অভাবে জরাজীর্ণ বাসগৃহে থাকছেন বরগুনা জেলার 36টি আবাসনের 20,000 হতদরিদ্র মানুষ। কর্তৃপক্ষ দুর্ভোগের কথা স্বীকার করলেও এখনও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। 2019 সালে
তালতলির নিদ্রাচরের খাস জমিতে ভূমিহীনদের জন্য আশ্রয় প্রকল্পে গৃহ নির্মাণ করে উপজেলা প্রশাসন। তবে বেড়িবাঁধের বাইরে থাকায় চরম দুর্ভোগে আছেন সেখানে আশ্রয় নেয়া হতদরিদ্র মানুষরা। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি সামান্য বাড়লেই প্লাবিত হয় এখানকার ঘরগুলো। নদীর ঢেউয়ের তোড়ে ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। উপকূলীয় এলাকা হওয়ায় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস শঙ্কায় দিন কাটাচ্ছেন আশ্রয় প্রকল্পের বাসিন্দারা। আমাকে স্থানীয় তো স্থান দেশে এ জায়গায় দেশকা হ্যাঁ ঘরকুলি দিতে হলে আমরা বন্যা হইলেও আমরা আশ্রয় পাইতাম। মানুষজন থাওনি দেয় একটু বেরি দিলে তো একটু আমরা আশ্রয় কেন্দ্রে থাকতে পারি। ব্লক দিয়ে বড় ধরনের কোনো বেরিবেদ দেয় তাহলে এই আবাসন সরকার টিকিয়ে রাখতে পারবে, নচেত সরকার এই আবাসন টিকিয়ে রাখতে পারবে না। শুধু তালতলি নয়, বরগুনা সদর, পাথরঘাটা সহ জেলার প্রতিটি আশ্রয় প্রকল্পের অবস্থায় নাজুক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বসবাস অযোগ্য হয়ে পড়েছে ঘরগুলো। কল নাই, তারপর বাথরুমে দরজা নাই, এই কল নেই, জানলা নাই, রং নাই, পানি পড়ে গড়দা। ওই তো পানি পড়ে হ্যাঁ ওই লিসলে তলাই যায় হ্যাঁ বড় বন্যাল তো মানে বাড়ি বাড়ি দৌড়ান লাগে। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে এসব সমস্যা জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে জনপ্রতিনিধিরা বলছেন এসব সমস্যার সমাধানে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে আমরা লিখিত পাঠিয়েছি যে এই আশ্রয় প্রকল্পগুলো থাকার অনুপযোগী, সেটা দ্রুত মেরামতের মাধ্যমে কার্যকর ব্যবস্থা করা। বরগুনা ৬ উপজেলায় আশ্রয় প্রকল্পের মোট ৩৬টি আবাসনে বাস করছে প্রায় ৩৫০০ পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে একদিনে সংক্রমণ ও মৃত্যু। রোববার ৬ লাখ নতুন রোগীর সন্ধান মিলেছে। একদিন আগেও এই সংখ্যা ছিল ৭,৩১,০০০-এরও বেশি। ২৪ ঘন্টায় মারা গেছে প্রায় ৯,০০০। বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এখন ৯,৬০,০০,০০০। আর এ পর্যন্ত প্রাণহানি ১৯,৪৩,০০০-এরও বেশি। এক সপ্তাহের মধ্যে রোববার সবচেয়ে কম মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ১,৫০০-এর বেশি মানুষ মারা গেছে দেশটিতে। শনিবারও এই সংখ্যা ছিল ৩,০০০-এর বেশি। নতুন বছরের প্রথম ১০ দিনে যুক্তরাষ্ট্রে ২৭,০০০-এরও বেশি মানুষ মারা গেছে। যুক্তরাজ্যে দৈনিক মৃত্যু কমলেও আক্রান্তের সংখ্যীয় ধাপে বিপর্যস্ত জার্মানি। দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৪০,০০০। সংক্রমণ রোধে ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে জার্মানি। করোনায় মৃত্যু হয়েছে পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসকের। এদিকে ইতালিতে কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ইতালি সরকার। যেসব এলাকায় সংক্রমণ বেশি সেসব এলাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হবে, যা কার্যকর হবে ১৬ জানুয়ারি থেকে। চীনে গত ৫ মাসের মধ্যে রোববার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশেষ করে হেবেই প্রদেশে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জাপানে করোনা ভাইরাসের আরেকটি নতুন ধরন শনাক্ত হয়েছে, যা যুক্তরাজ্যে শনাক্ত করোনা ভাইরাসের ধরন থেকে আলাদা। নতুন এই স্ট্রেনটি পাওয়া গেছে ব্রাজিলের ৪ যাত্রীর শরীর থেকে। তারা সবাই ব্রাজিল থেকে টোকিও বিমানবন্দরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন। এদিকে দক্ষিণ কোরিয়ার সব নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জাইন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর মধ্যে ভারতে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং গুজরাটের পর দিল্লি ও মহারাষ্ট্রে ছড়ালো বার্ড ফ্লু। ২০০৬ সালের পর এই প্রথম বার্ড ফ্লুর সংক্রমণ হলো ভারতে। এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে কৃষি বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হরিয়ানা। সেখানে এক সপ্তাহে ৪ লাখের বেশি পাখির মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে 2 দিনে মারা গেছে ৮ শতাধিক মুরগি। জম্মু কাশ্মীর ও ছত্তিশগড়ে জারি করা হয়েছে সতর্কতা। পরিস্থিতি বিবেচনায় দিল্লির গাজীপুরের সবচেয়ে বড় পোলট্রি পাইকারি বাজার সাময়িক বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়া স্থানীয় পশু চিকিৎসকদের নিয়ে বিশেষ কমিটি গঠন করেছে প্রশাসন। এদিকে উত্তরপ্রদেশের কানপুরের একটি চিড়িয়াখানায় 10 মৃত পাখির মধ্যে 2টি বার্ড ফ্লুতে মারা যাওয়ায় চিড়িয়াখানা রোববার থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে প্রস্তুত ডেমোক্র্যাট শিবির। মঙ্গলবার অভিশংসন প্রস্তাবে ভোট দিতে যাচ্ছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এখানে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হওয়ায় খুব সহজেই পাশ হতে পারে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব। তবে এখনই তা উঠছে না কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের 100 কার্যদিবস পূর্ণ হওয়ার পর সিনেটে এই প্রস্তাব উঠবে বলে জানিয়েছেন হাউস হুইপ জেমস ক্লাইবার্ন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প, যিনি দ্বিতীয় দফা অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন। এর আগে ক্ষমতার অপব্যবহারের জন্য তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। তবে 2020 সালে তা খারিজ করে দেয় রিপাবলিকানদের দখলে থাকা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে মার্কিন কংগ্রেস ভবনে হামলার জেরে ফের অভিশংসনের মুখে ডোনাল্ড। এবার তার বিরুদ্ধে বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগ ডেমোক্র্যাটদের। করোনা মহামারীর মধ্যে তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত স্পেন। শুক্রবার থেকে শুরু হওয়া তুষার ঝড় ফিলোমেনার প্রভাবে বিপাকে পড়েছে স্পেনবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাদ্রিদ। 1971 সালের পর শনিবার 8 ইঞ্চি বরফে ঢেকে যায় মাদ্রিদ। তুষারপাতের ফলে স্পেন জুড়ে 20,000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। বরফ সরানোর পাশাপাশি উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এদিকে তুষার ঝড়ের মধ্যেই করোনার ভ্যাকসিন সরবরাহের কাজ নির্বিঘ্নে চলবে বলে আশ্বাস দিয়েছে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর তথ্য মিলেছে। মহাসড়কে আটকে পড়া অন্তত 1,500 গাড়ি উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার ঝড় শুরুর পর মাদ্রিদের উত্তরের একটি শপিং মলে আটকা পড়েন শতাধিক কর্মী ও ক্রেতা। ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের। আবহাওয়া বিভাগ বলছে আগামী সপ্তাহে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সেই সাথে শক্ত বরফে রূপ নিতে পারে তুষার। ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে গাছপালা। সাকিব, তামিম, মুশফিকরা এক যুগেরও বেশি সময় বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতা হয়ে আছেন। তাদের মতো তারকা আবার কবে পাবে বাংলাদেশ ক্রিকেট? লিটন, সৌম্য, মুস্তাফিজদের মধ্যে কেউ হবেন নাকি নতুনদের মধ্যে উঠে আসবেন? টাইগার ক্রিকেটে আইকন সাকিব। ব্যক্তিগত পারফরম্যান্সে তামিম, মুশফিকও বিশ্ব ক্রিকেটের তারকা হয়ে উঠেছেন। দলকে জেতাতে যেমন দরকার দলীয় পারফরম্যান্স, ততটাই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নৈপুণ্য। সৌম্য, লিটন, মুস্তাফিজরা ক্যারিয়ারের শুরুতে একটা ছাপ ফেলতে পেরেছেন। নতুনদের কাছে নির্বাচকদের চাওয়া এমনই, নিজেকে প্রস্তুত করতে বলছেন ভবিষ্যৎ তারকা হিসেবে। আমি সবসময় বিশ্বাস করি যে ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কে কোন সুযোগটা কত ভালোভাবে ব্যবহার করছেন, ফিউচারটা নিজেরটা গড়ে তুলছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। বাট দ্য সেম টাইম আমাদের দায়িত্ব তাদেরকে এই ভবিষ্যৎটা গড়ে ওঠার জন্য সঠিক প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়া। চাইলেই তো আর রাতারাতি তারকা হওয়া যায় না, তৈরিও করা যায় না। এই জন্য চাই যথেষ্ট সুযোগ। নির্বাচকরাও হতাশ করতে চান না। সৌম্য, শান্তদের যেমনটা দেয়া হচ্ছে তেমনই সুযোগ দিতে চান ইমন, শরীফুলদের। সুযোগ আমরা সবাইকে দেবো, সুযোগ সবাইকে করে দেবো, সবাইকে সমান সুযোগ করে দেওয়া হবে। সেই সুযোগটা কে কত ভালোভাবে কাজে লাগাচ্ছেন, কে কত ভালোভাবে নিজের ফিউচার তৈরি করতে পারছেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। যদি আমরা 1 বছর 2 বছর এর পিছিয়ে ইনভেস্ট করতে পারি, ওদেরকে যদি খেলার সুযোগ করে দিতে পারি আন্তর্জাতিক পর্যায়ে, তাহলে এখান থেকে বেশ কিছু ভালো খেলার আমরা পাবো। আমি প্রিটি শিওর অ্যাবাউট ইট। উইন্ডিজ সিরিজে নতুনদের মূল দলে থাকা হোক আর নাই হোক, ভবিষ্যতের কথা মাথায় রেখে এখান থেকে জাতীয় দলে মানিয়ে নেয়ার শিক্ষা নিতে বলছেন এই নির্বাচক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরব আমিরাতে টি10 লিগে খেলার নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান। টুর্নামেন্টে দুজনেই খেলবেন বাংলা টাইগার্সে। রোববার 2 তরুণ অলরাউন্ডারকে এনওসি দিয়েছে বিসিবি। 25 জানুয়ারি উইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে। এরপর আফিফ, মেহেদীকে পাবে বাংলা টাইগার্স। এর আগেই অংশগ্রহণ নিশ্চিত হয় মুক্তার আলীর। তাসকিন, মোসাদ্দেকও আসরে দল পেয়েছেন। 28 জানুয়ারি শুরু হবে টি10 লিগ, শেষ হবে 6 ফেব্রুয়ারি। শুরু থেকেই আফিফ, মেহেদীকে পেতে আশাবাদী বাংলা টাইগার্স। জানুয়ারি আপনারা জানেন যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের লাস্ট ওয়ানডে চিটাগং অনুষ্ঠিত হবে। এটা শেষ করে 26 জানুয়ারি তারা আবুধাবি টি10 খেলার জন্য এখান থেকে যাত্রা করবে এবং আশা করতেছি কোয়ারেন্টাইন শেষে প্রথম ম্যাচ থেকে, দ্যাট ইজ 28 জানুয়ারি থেকে তাদেরকে আমরা টিমে পাবো, খেলতে পারবে।
চেতেশ্বর পূজারা ও ঋষভ পান্তের লড়াকু ব্যাটিংয়ের পর হনুমা বিহারীর দৃঢ়তায় সিডনি টেস্ট ড্র করেছে ভারত, ফলে 1-1 সমতায় সিরিজ। এখন পার্থে শেষ টেস্টেই হবে ফয়সালা। 2 উইকেটে 98 রান নিয়ে ব্যাকফুটে থাকা ভারত পঞ্চম দিন শুরু করে। মাত্র 4 রান করে আউট হন রাহানে। এরপর পান্থকে নিয়ে অনবদ্য জুটি গড়েন পূজারা। রানের চাকা সচল রাখে পান্থ। তার ঝোড়ো ব্যাটিংয়ে একসময় জয়ের আশাও দেখছিল ভারত, তবে 97 করে লায়নের বলে আউট হলে ভাঙে 148 রানের জুটি। এরপর পূজারাও টেকেননি বেশিক্ষণ। হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে পূজারা ফেরার পর ড্রতে মন দেয় সফরকারী দল। হাল ধরেন হনুমা বিহারা ও রবিচন্দ্র অশ্বিন। 161 বলে মাত্র 23 রানে অপরাজিত থাকে বিহারী। সঙ্গে অশ্বিনও দারুণ সাপোর্ট দেন। এই জুটির দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ড্র করতে বেগ পেতে হয়নি ভারতকে। অনন্য রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলে ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডে চেক অস্ট্রিয়ান স্ট্রাইকার ইয়োসেফ বিকানের পাশে বসেছেন CR7। রোনালদোর রেকর্ড গড়ার দিনে সেরিয়াতে সাসৌলোকে 3-1 ব্যবধানে হারিয়েছে ইউভেন্টাস। এদিকে ইংলিশ FA কাপে জয় পেয়েছে জায়ান্ট দলগুলো। চেলসি, ম্যান সিটি ও টটেনহ্যাম জিতেছে বড় ব্যবধানে। মাত্র 2 ম্যাচ আগে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে উঠে এসেছিলেন সর্বোচ্চ গোলদাতা তালিকার 2 নম্বরে। আর এবার সাসৌলোর বিপক্ষে গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন রোনালদো। প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের সমান 759টি গোলের মালিক CR7। ম্যাচের যোগ করার সময় গোল করে বিকানের রেকর্ডে ভাগ বসান পর্তুগিজ তারকা। 18 বছরের ক্যারিয়ারে গড়ে প্রতি মৌসুমে 42টি করে গোল করেছেন 5 বারের বর্ষসেরা এই ফুটবলার। ইংলিশ FA কাপের 3য় রাউন্ডে গোল উৎসব করেছে টটেনহ্যাম। খর্বশক্তির ক্লাব মেরিনকে হারিয়েছে 5-0 ব্যবধানে। স্পার্সের হয়ে হ্যাট্রিক করেছে বেনফিকা থেকে ধারে আসা ফরওয়ার্ড কার্লোস ভিনিসিয়াস। প্রথমার্ধেই 4 গোল দেয় মরিনিওর শিষ্যরা। বিরতির পর ব্যবধান বাড়ায় অভিষিক্ত আলফি ডিভাইন। এদিকে আরেক জায়ান্ট চেলসিও গোল বন্যায় ভাসিয়েছে মরক্যাম্পকে। ব্লুজের পক্ষে গোল করেছেন ম্যাসন মাউন্ট, টিমো ভের্নার, হাডসন ওডোই ও কাই হাভার্টস। এদের মধ্যে ভের্নারের গোলে ফেরা স্বস্তি দিচ্ছে চেলসিকে। এই জার্মান স্ট্রাইকার 11 ম্যাচ পর গোল করে চেলসির জয়ে ভূমিকা রাখলেন। বার্নার্ডো সিলভার জোড়া গোলে ম্যানচেস্টার সিটিও সহজ জয় পেয়েছে FA কাপের 3য় রাউন্ডে। সিলভা ও ফোর্ডেনের গোলে বার্মিংহাম সিটিকে 3-0 ব্যবধানে হারায় সিটিজেনরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি। দিন দিন কমে যাচ্ছে এর ব্যবহার। একই সঙ্গে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাও। এ হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ঝিনাইদহের বেতাই গ্রামে অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। চমৎকার এই আয়োজনে খুশি দর্শকরাও। বিলুপ্ত প্রায় খেলাটি নিয়মিত আয়োজনের আশ্বাস দিয়েছেন আয়োজকরা। ঝিনাইদহ সদরের বেতাই গ্রাম, পুরো গ্রাম জুড়ে সাজ রব। গ্রামের মানুষদের বিনোদনের জন্য আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। গরুর গাড়ির সংখ্যা দিন দিন কমতে থাকায় ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে জানান দিতে প্রতি বছরই আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গার 38টি গাড়ি এবার প্রতিযোগিতায় অংশ নেয়। গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে ঘিরে প্রতিবারের মতো এবারও বসে মেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহের মহেশপুরের আবু সাইদের গাড়ি। চমৎকার এই প্রতিযোগিতা উপভোগ করেন দর্শকরাও। আমরা 2টি পর্বের খেলা এখানে দেখেছি। সেই 2টি পর্বের খেলা যখন গরুর গাড়ি এখানে দাঁড়িয়ে এসেছে, তো আসলে খুব আকর্ষণীয়। 15-20 হাজার লোকের উপস্থিতি যে সুন্দর খেলা আমরা উপভোগ করি, আসলে এটা স্মরণীয় একটা দৃশ্য। খেলা করি মানে পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য, আর এসে কিছু আনন্দ আমি নিজেও পাই বা দর্শক শ্রোতা পাই। বাড়ির পাশে খেলা, বেতারমাটা আমাদের ভাষা শোনার দাঁড়ি, তাই খেলায় অংশগ্রহণ করার জন্য এখানে আসি। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা উচিত বলে মনে করেন অনেকেই। মানুষগুলোর মধ্যে এসে একটা অন্যরকম চিত্র, গ্রামের চিত্র ফুটে এসেছে। আমরা চাই যে প্রতি বছর এই আয়োজনটা আসুক। যে কোনো লোকের গান্নার নাম বললে সেখানে শঙ্কিত হতো দেশে বিদেশে। সেই জায়গায় কিন্তু এখন এই জায়গায় পৌঁছে গেছে যে না, গান্না আর এখন সন্ত্রাসের জায়গা নাই, গান্না এখন বিনোদনের জায়গায় পরিণত হয়েছে। এই আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস আয়োজকদের। আমরা বিগত 10-12 বছর করে আসছি, সামনে এই গরুর গাড়ির দৌড় অব্যাহত রাখবো। যদি সরকারি পৃষ্ঠপোষকতা দেয় আরো এর থেকে সুন্দর হবে, বড় আকারে বিশাল পরিসরে আমরা অনুষ্ঠানের চেষ্টা করব। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সব ঐতিহ্য ফেরানোর তাগিদ স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
প্রধান খবরগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এইচএসসির ফল প্রকাশের জন্য আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন, পাশ হলে ফল প্রকাশ। সাইদ খোকনের বক্তব্যকে মানহানিকর বললেন ডিএসসিসির মেয়র তাপস, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে টিনশেড কলোনিতে আগুন, স্বামী স্ত্রী সহ নিহত 4, পুড়ল 40 ঘর। উদ্বোধনের 3 মাস না যেতেই আলগা হয়ে গেছে পর্যটন ভবনের পলেস্তরা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। জাতীয় দলে মানিয়ে নিতে যথেষ্ট সময় দেওয়া হবে নতুনদের, থাকতে হবে তারকা হওয়ার চেষ্টা। এই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত দেখতে।